সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, আর্কাইভ থেকে তারকার সঙ্গে, এনটিভি হাইলাইটস এবং ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আকবরউদ্দিন আহমদের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী সময়সূচি। জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী তৈয়বা বেগম লিপি চিত্রকলা প্রদর্শনী নো ওয়ান হোম। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংটে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী দিলারা বেগম জলের শিল্পকর্ম প্রদর্শনী অমরার আখ্যান। দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 9 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে আয়োজিত এই মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য 20 টাকা। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যেসব তারকা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়ে আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা অভিনেত্রী শমিকা এসার। শমি, অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভ সন্ধ্যা আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। শমি, একটা জিনিস যে আপনি তো আমাদের এখানে ভালো নাটকে কাজ করছেন সেটা বহুদিন ধরে, কিন্তু আপনি দেশের বাইরেও ভালো নাটকে এবং দেশের বাইরের চলচ্চিত্রে আপনি কাজ করেছেন একটি ছবিতে। তা আপনার অভিজ্ঞতাটা কিরকম ছিল? চমৎকার অভিজ্ঞতা, এবং আমি বলবো যে একটা বেসিক ডিফারেন্স আছে বাইরে আর এখানে কাজ করার, যে আমাদের এখানে প্রচুর ট্যালেন্টেড অ্যাক্টর, অ্যাক্ট্রেস, টেকনিশিয়ানস রয়েছে। আমাদের মনে হয় যেটা ঘাটতি, যেটা আমিও নিজেও এখন সেটা ট্রাই করি কাটিয়ে ওঠার। যে একটা ছোট্ট এক্সাম্পল দিলেই বুঝতে পারবেন, যে সেটা হচ্ছে যে ভোর 5টার সময় আউটডোর শুটিংয়ে আমরা নেম অফ দ্য রিভার ঋত্বিক ঘটকের একটি নাটক করেছে, চলচ্চিত্র করেছিলাম। এই ছবিটি পরবর্তীতে পুরস্কৃত হয়েছিল বাইরে, আনফর্চুনেটলি দেশে দেখানো হয়নি। টি বয়ের দায়িত্ব ছিল 5টার মধ্যে সবাইকে ঘুম থেকে উঠানো। আমরা দার্জিলিংয়ে শুটিং করছিলাম এবং কোনোদিনও এটা 5টা 1 মিনিট হয়নি। মানে এত বেশি টাইম সেন্সটা ওইখানে আমরা মনে হয় যে আমরা ওই জায়গাটাতেই আমরা আসলে বেসিক্যালি পিছিয়ে রয়েছি। মানে ওইটা আমার একটা চমৎকার অভিজ্ঞতা বাইরের কাছে, এত প্রফেশনাল লোকজনদের কাছে। এবং আমার আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের দেশেও কিন্তু এখন প্রফেশনালিজম আস্তে আস্তে তৈরি হচ্ছে, অনেকখানি তৈরি হচ্ছে। মানে আপনি মনে করেন যে আমাদের দেশেও ভালো অভিনেতা, আমাদের দেশে অনেক ট্যালেন্টস রয়েছে এবং আমরা কোনো অংশে বাইরের দেশের, পাশের দেশের থেকে কোনো অংশেই কম না। সবকিছুই সফল হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে আমরান হোসেনের প্রযোজনায় অনুষ্ঠান বিচ টাইম। রাত 8টা 20 মিনিটে থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। কালকে রাতে শৌমিক হাসান ফোন করেছিল। শৌমিক হাসান, তোমার ওল্ড হোমের সিইও। চিনতে পারছো না নাকি না চেনার ভান করছো? রাত 9টায় দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাসো। বাঁধন ম্যামের বর তাকে একটা সাদা গোলাপ গিফট করলো। বাঁধন ম্যাম তো আল্লাহ দিয়ে 8খানা হয়ে বলছে, আচ্ছা বিয়ের আগে তো লাল গোলাপ দিতে, এখন সাদা গোলাপ কেন দিচ্ছ? তখন বাঁধন আপুর হাজবেন্ড বলছে, আসলে এখন দেখতেছি ভালোবাসার চাইতে সংসারে শান্তিটাই বেশি দরকার। রাত 11টা 30 মিনিটে থাকছে পার্থ সরকারের পরিচালনায় একক নাটক 19 বছর পর। হ্যাঁ, আশেপাশে অনেক লোকজন, একটু পরে ধরি। কেন? একটু পরে কেন? আমি এখনই আমার হাত ধরবে। শালা শুনবে? শুনুক।
তুমি আমার হাত ধরলেই তো আমি আর বলবো না, রিক্সাওয়ালাও শুনবে না নাকি? রানীকে কথা দিয়েছো আর কারো হাত ধরবে না? এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আকবরউদ্দিন আহমেদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো জি, ভালো আছি। তো এবারে প্রথম অনেক বড় আকারে আপনারা বিচ কার্নিভালের আয়োজন করেছেন, যেটা 3 দিন ব্যাপী চলছে এবং আজকে হচ্ছে এই বিচ কার্নিভালের শেষ দিন। তো কেমন চললো এই বিচ কার্নিভাল? আমার তো মনে হয় খুবই সাকসেসফুল। সরকার এটা ভালো একটা উদ্যোগ ছিল। আর 2016 এটাতে ডিক্লেয়ার করা হয়েছে অ্যাজ এ টুরিস্ট ইয়ার, ট্যুরিজম ইয়ার। আমার মনে হয় এক্সেলেন্ট ইনিশিয়েটিভ। আচ্ছা। আর প্রাইভেট সেক্টর এটাতে ইনভলভ, তোয়াব ইজ ইনভলভ ইন দ্য বিগ স্কেল। তারপর আপনার ওখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, দে আর অলসো ইনভলভ, পর্যটন কর্পোরেশন, তারপর আপনার ট্যুরিজম বোর্ড, ওরা এটার সাথে ইনভলভ। তো আমার মনে হয় ইটস এ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম। কি কি হয়েছে এতদিন? এখানে ধরুন গান বাজনা, কিন্তু এটা 6টার পরে আর গান বাজনাটা চলেন, এটা বন্ধ করতে হয়েছিল বিকজ অফ ভেরিয়াস রিজনস, যেটা ঢাকা শহরেও সব জায়গা অন্যান্য শহরেও 6টার পরে সব কিছু বন্ধ ছিল। বাট ওভারঅল দেখা গেছে যে দেশি বিদেশি অনেক টুরিস্ট গেছে ওখানে। আর এখন ট্যুরিজম ইয়ার 2016 আমার মনে হয় যে অলদো আরও আগে প্ল্যানিং করা উচিত ছিল, ধরুন আরও 1 বছর আগে থেকে করলে এটা আরও বেশি সাকসেসফুল হতো। বাট এখনও আমার মনে হয় যে দ্যার ইজ এ হিউজ পসিবিলিটি যে এটা সাকসেসফুল হবে। যেমন লাস্ট ইয়ার আমাদের 5 মিলিয়ন মানে 50 লক্ষ লোকাল টুরিস্ট ছিল। ইটস এ বিগ নাম্বার কিন্তু। এটা আমরা এক্সপেক্ট করছি যে এইবার হয়তো 7 মিলিয়ন 70 লক্ষ হবে এবার, হ্যাঁ, লোকাল টুরিস্ট। আর লাস্ট টাইম 5 লক্ষ ছিল ফরেন টুরিস্ট, এবার আমরা এক্সপেক্ট করছি 7 লক্ষ। তো এবার বাড়তেছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা আরও কিছু ডেভেলপ হলে আমরা আশা করতেছি যে এটা আরও বাড়বে। এটা জি অবশ্যই। তো এবার আপনারা বিচ কার্নিভাল করেছেন কক্সবাজারের সমুদ্র সৈকতে। তো এত টুরিস্ট স্পট থাকতে আপনারা কক্সবাজারকে কেন বেছে নিলেন? এটা হলো ইটস এ ভেরি পপুলার স্পট। আচ্ছা। আর ওখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, তারপর আমাদের এখান থেকে বিপিসি, বিটিবি, মিনিস্ট্রি, ওনারা চ্যালেঞ্জ যে ওখান থেকে করলে এটা একটু বেশি সব দিক দিয়ে সুবিধা হবে। আচ্ছা। কারণ দিস ইজ আ টপ টুরিস্ট ডেস্টিনেশন আমাদের। কিন্তু অ্যাজ ইউর রাইট, আমার মনে হয় যে আপনি বান্দরবনে করতে পারেন, কুয়াকাটা আছে ওখানে, প্লাস সুন্দরবনে। তো এখন ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস এটাকে আরও একটু ডেভেলপ করতে হবে। তখন দেখবেন যে হয়তো সামনের বছর 5টা-6টা সাইটে করা যেতে পারে। যেমন আমাদের এখন 7টা ডিভিশন আছে, 7টা ডিভিশনে সাইমালটেনিয়াসলি কিন্তু আমরা করতে পারি। তাছাড়া এই যে 6-7 ডিস্ট্রিক্ট, যেটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কম বেশি কিছু একটা টুরিস্ট সাইট আছে, কিন্তু কিছু হেরিটেজ সাইট আছে, টুরিস্ট সাইট আছে। এইগুলি আমাদেরকে ডেভেলপ করতে হবে এবং প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে হবে, এটা খুব জরুরি। এটা তো এই যে এই ধরনের প্রোগ্রাম, এই যে আপনারা বিচ কার্নিভালে যে আয়োজনটা করেছেন, এখন তো আপনারা কক্সবাজারে করছেন, এছাড়া আমাদের দেশে যত টুরিস্ট স্পট আছে সেগুলোকে প্রমোট করার জন্য কতটুকু জরুরি এই ধরনের প্রোগ্রাম? আমার তো মনে হয় যে ওভারঅল ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য একটা তো হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, প্লাস বিভিন্ন স্পট ডেভেলপ করার জন্য শুধু স্পটটা ডেভেলপ করলে হবে না, কিন্তু রাস্তাঘাট বলেন, অন্য অন্য ইনফ্রাস্ট্রাকচার, এইগুলি সব ঠিকঠাক করতে হবে। সে ফর এক্সাম্পল গত বছর যখন ব্যাংককে নানান রকম পলিটিক্যাল প্রবলেম ছিল, ভায়োলেন্স ছিল, টুরিস্টরা কিন্তু ব্যাংককে ল্যান্ড করেনি, তারা ডাইরেক্ট পকেটে গেছে। জি, ওখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, যে কারণে আমরা সরকারকে অনেকভাবে অ্যাডভাইস করেছি ফ্রম দ্য প্রাইভেট সেক্টর যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনার কক্সবাজারে এটা খুব তাড়াতাড়ি আমাদের দরকার, ইনক্লুডিং সুন্দরবনের কাছে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দরকার। কারণ এখন যেটা আমরা শুনছি, সুন্দরবনে একটা হিউজ একটা মেগা টুরিস্ট সিটি সরকার করতে চাচ্ছে in collaboration with some Malaysian investor. It's a very good sign কিন্তু অবশ্যই। বিদেশি ইনভেস্টররা আসতেছে, দেশি ইনভেস্টররাও ইনভেস্ট করতে যাচ্ছে এখন। কিন্তু এটা সাকসেসফুল হওয়ার জন্য আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি খুব দরকার এখন। আর ট্যুরিজম রিলেটেড ট্যুরিস্ট পুলিশও একটা ফোর্স গঠন করা হয়েছে এখন, অ্যাবাউট 700। তো এদের ট্রেনিং দরকার, নাম্বার আরও বাড়াইতে হবে।
আর আমাদের ধরেন কম বেশি অনেক সাইট আছে, পর্যটন রিলেটেড সাইটস, ইনক্লুডিং হেরিটেজ সাইট। হেরিটেজ সাইটের প্রোটেকশনের জন্য ট্যুরিস্ট পুলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই, এবং তাদের ট্রেনিংও খুব জরুরি। জি, তারপর ট্যুরিজম নিয়ে আরো কথা বলবো, তার আগে আবার জেনে নিই যে এই যে বিচ কার্নিভালের আয়োজনটা করলেন, কোন ভাবনা থেকে বিচ কার্নিভালের আয়োজনটা করা হয়েছে? বিচ কার্নিভাল অ্যাকচুয়ালি ট্রেডিশনালি আমরা দেখছি যে ছুটি হলে কিন্তু সবাই কক্সবাজারের দিকে যায়, তারপর অন্য জায়গায়ও যায়, কিন্তু এখন ধরেন মিডল ইনকাম, মিডল ক্লাস খুব বেড়ে গেছে, নাম্বার হিউজ, সবার কাছে কিন্তু এখন টাকা পয়সা আছে অনেক। হ্যাঁ, তো ছুটি হলে কিন্তু ওরা বাসায় বসে থাকতে চায় না, যেটা ইন্ডিয়াতে ধরেন 15 বছর আগে শুরু হয়েছিল। উইকেন্ড মানে তারা বাইরে যাচ্ছে, আবার 31st নাইট কেও সেলিব্রেট করতে তারা বাইরে যাচ্ছে। অ্যাবসলিউটলি, সো দিস ইজ আ ভেরি গুড সাইন। অ্যাজ ইউ নো যে ট্যুরিজম ওয়ার্ল্ড ওয়াইড ইটস দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড। আর আমাদের এখানে যে হার এটা বাড়তেছে, আমার মনে হয় যে গভর্নমেন্ট পলিসি সাপোর্ট থাকলে আরএমজি সেক্টর এখন যে নাম্বার 1 সেক্টর, এটাও কিন্তু আমরা ক্রস করতে পারবো, আশা করছি আমরা, হয়তো 2-3 বছরের মধ্যে, কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট দরকার এটা। জি জি জি, তো সেক্ষেত্রে আমরাও আশা করছি যে আমাদের ট্যুরিজম শিল্পটা যেটা আছে, মানে পর্যটন শিল্পটা, সেই শিল্পটা আরো অনেক উন্নত হবে। এবার আমরা আসি যে এই যে ট্যুরিজমের কথাটা আপনি বলছিলেন, তো সেক্ষেত্রে এখন যদি বলি যে পর্যটন শিল্পের অবস্থাটা কি রকম, তাহলে কি বলবেন? আমরা পলিসি সাপোর্টের কথা অনেকবার বলেছি, রিসার্চের কথা বলেছি। সরকার যেমন বাজেটে যেটা অ্যালোকেট করেন, লাস্ট বাজেটে 325 কোটি টাকা অ্যালোকেট করেছে, তার আগে বছরে ছিল 220, আচ্ছা, তার আগে ছিল 107। তো এটা কিন্তু আরও অনেক বেশি দরকার। এখন প্রবলেম হলো যে সিভিল এভিয়েশন আর ট্যুরিজম এটা একটা মিনিস্ট্রি। ইন্ডিয়াতে ট্যুরিজম হলো একেবারে আলাদা একটা মিনিস্ট্রি, সেপারেট মিনিস্ট্রি। আমাদের বাংলাদেশে এটা দরকার, সেপারেট মিনিস্ট্রি, এবং ট্যুরিজমের সাথে আপনি ইউথ অ্যাড করতে পারেন, ইউথ মিনিস্ট্রি, এটা কম্বাইন হতে পারে, ট্যুরিজম অ্যান্ড ইউথ, অথবা ট্যুরিজম অ্যান্ড কালচার। আচ্ছা, ট্যুরিজম অ্যান্ড সিভিল এভিয়েশন, এটা আমার মনে হয় না ঠিক। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। আমরা অনেকবার রিসার্চ করেছি, ডিসকাশন, এই ধরনের ওপেন মিটিংয়ে আমরা বলেছি এটা গভর্নমেন্টকে রিকনসিডার করতে হবে। ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য এটা খুবই নেহাত জরুরি, কিন্তু এটা আলাদা করতে হবে। ইন্ডিয়াতে সেদিন আমার সাথে ট্যুরিজম সেক্রেটারির সাথে দেখা হলো, ইটস আ কমপ্লিটলি সেপারেট মিনিস্ট্রি, সেপারেট ইন্ডিপেন্ডেন্ট মিনিস্ট্রি। আর আপনি জানেন ইন্ডিয়াতে কিন্তু ট্যুরিজম ইজ আ ভেরি বিগ ইন্ডাস্ট্রি, ম্যাসিভ ইন্ডাস্ট্রি। ট্যুরিজম ম্যাসিভ ইন্ডাস্ট্রি ইন ব্যাংকক, ইন্ডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া। আর বাংলাদেশ থেকে হিউজ নাম্বারস আর গোয়িং আউটবাউন্ড। জি জি, এই 3টা ডেস্টিনেশন। তো সেই ক্ষেত্রে এই যে ওদের দেশের বাইরে যেসব আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, তাদের হাফ যে অর্ধেক ইনকামটাই আসছে ট্যুরিজম থেকে, কিন্তু আমাদের দেশেও কিন্তু কম নাই ট্যুরিস্ট স্পট, কিন্তু কেন সেই হিসেবে আমাদের দেশে তারা ল্যাকিংসটা কোথায়? আসলে আমরা ঠিকভাবে ডেভেলপ করতে পারিনি, নাম্বার 1। নাম্বার 2, আমরা ব্র্যান্ডিং করতে পারিনি। এই যে 2016 যেটা ডিক্লেয়ার করা হলো অ্যাজ এ ট্যুরিজম ইয়ার, এটা ধরেন আরো 2 বছর আগে করলে বেটার ছিল, কিন্তু এটা একটা হুড়াহুড়ি করে করছি আমরা। এটাকে আরও 1 বছর আগে থেকে প্ল্যানিং করা উচিত ছিল। যেমন আমাদের প্রত্যেক এমবাসি, ওয়ার্ল্ড ওয়াইড অনেক এমবাসি আছে, ওখানে ওনাদেরকে ব্রিফিং দিতে হবে। বিদেশিরা যখন এমবাসিতে যখন ঢুকবে, ওখানে লোগো থাকবে, ব্যানার্স থাকবে, যে ভিজিট বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ সম্বন্ধে ভালো ভালো ভিডিও টিডিও থাকবে, মানে পাবলিসাইজ করতে হবে। এবং যত ইম্পর্টেন্ট চ্যানেল আছে, নিউজ মিডিয়া, বোথ প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক, দেশের বাইরে আমাদেরকে ইউজ করতে হবে, উইচ মিনস ইনভেস্টমেন্ট দরকার। ইনভেস্টমেন্ট না হলে এই সেক্টরটা ডেভেলপ করবে না। ইনভেস্টমেন্ট, ম্যাক্সিমাম ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট সরকারের করতে হবে, আর প্রাইভেট সেক্টর করবে। যেমন হোটেল আছে, রিসোর্ট আছে, এক একটা স্পট ডেভেলপ করার ব্যাপারে, ট্যুর অপারেটরদের ট্রেনিংয়ের বিষয়, এগুলি সব ট্রেনিং দিবে। বাট ইনফ্রাস্ট্রাকচার, এটাতে হিউজ ইনভেস্টমেন্ট ব্যাপার, এটা সরকার ছাড়া অন্য কেউ করতে পারে না। বাট এটাতে ব্র্যান্ডিং হলো নাম্বার 1। একজন টুরিস্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিকিউরিটি। হ্যাঁ, তার সিকিউরিটিটা যত বেশি হবে, কারণ সে বাংলাদেশি হোক বা বাংলাদেশের বাইরে থেকে যারা আসছে, তাদের জন্য সিকিউরিটি অনেক বেশি প্রয়োজন, এবং সেই সিকিউরিটিকে আপনারা শক্ত করার জন্য কি করছেন? যেমন আমরা অ্যাডভাইস করেছিলাম সরকারকে, এখন টুরিস্ট পুলিশ 700 জনের একটা ফোর্স গঠন করা হয়েছে, তার ট্রেনিং চলতেছে। কক্সবাজারে দেওয়া পোস্টেড, অন্য ইম্পর্টেন্ট টুরিস্ট সাইটে দে হ্যাভ বিন পোস্টেড।
নাম্বার আরও বাড়াইতে হবে এবং তাদের আরও ট্রেনিং দরকার। যেমন আমরা মালয়েশিয়াতে দেখছি, সিঙ্গাপুর, অন্যান্য দেশে ট্যুরিস্ট পুলিশের কিন্তু দে হ্যাজ ভেরি ইম্পর্টেন্ট রোল। নাম্বার 2, পলিটিক্যাল স্টেবিলিটি দরকার। ধরুন গত 3 বছর পলিটিক্যাল স্টেবল ছিল না বলে অনেক বিদেশি ট্যুরিস্ট ক্যান্সেলেশন হয়েছে, হিউজ। আর ইনস্টেবল কন্ডিশনে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক থেকে বলা হয়েছে যে 15,000 কোটি টাকা আমরা লুজ করেছি, ম্যাসিভ কিন্তু 15,000, এবং এই লসটাকে রিকুপ করতে অনেক সময় লাগতেছে এখন। তো আমরা আশা করতেছি যে এখন আগামী 2-3-4 বছর এরকম স্টেবল ভালো সিচুয়েশন থাকলে আমাদের টুরিস্ট যে অনেক বাড়বে, টুরিস্টের সংখ্যা আমাদের অনেক বাড়বে। আচ্ছা, যে কথা বলতে অনেক ভালো লাগছিল। আসলে এমন একটা বিষয় যে সময় থাকলে আরো অনেক বিষয় নিয়ে আমরা কথা বলতে পারতাম, কিন্তু অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntv.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। একই সাথে হতদরিদ্র শীতার্ত মানুষের প্রতি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।